let's start today's topic, that is খুব ইজি একটা টপিক আজকে আমরা পড়তে চলেছি, that is fluorescence microscopy. ওকে, আচ্ছা, আমাকে একটু প্লিজ কেউ কনফার্ম করো, সেটা হচ্ছে যে এখানে কি লেখা আছে, কেউ পড়বে ওপরে? ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি। আচ্ছা, এইখানে 1 নম্বর পয়েন্টে কি কি লেখা আছে, কেউ পড়বে? Most cellular components are ব্যাস ব্যাস, colorless হয়ে গেছে and হয়ে can গেছে হয়ে গেছে। ওকে, সো লেট আস স্টার্ট ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি। এটা একটা খুব সহজ টেকনিক, এক্ষুনি 20 মিনিটে বুঝিয়ে দেবো, কোনো ব্যাপার না। ব্যাপারটা তখন হবে যদি কোনোদিনও তোমাদেরকে কনফোকাল পড়াতে হয়, which is a part of fluorescence microscopy definition। আমি তোমাদের কনফোকাল পড়াবো, কিন্তু আগে সিলেবাসটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এইটা একটু তোমরা মাথায় রাখবে যে স্যার বলেছিলেন কনফোকালটা পড়াতে হবে। এমনিতে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এপিফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি। এপিফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি খুবই সোজা টেকনিক, যেটাকে আমরা নর্মাল ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি বলে থাকি। এবার এই ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে অপটিক্যাল সেকশনিং করা যায় ইমেজ কোয়ালিটি এবং রেজলিউশন বাড়ানোর জন্য, দ্যাট ইজ সামথিং উই কল কনফোকাল মাইক্রোস্কোপি। বাট রাইট নাও উই উইল ফোকাস অন দ্য বেসিক প্রিন্সিপল অফ ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি, which is also called epifluorescence microscopy. So let's see. দেখো, এখানে কিছু ব্যাপার নেই বেসিক্যালি। তোমরা সবাই জানো যে একটা ফ্লুরোসেন্স ব্যাপারটা কি। আমি একটা ফ্লুরোফ্লোর বা ফ্লুরোক্রোম, দিস আর সাবস্টেন্সেস, এই সাবস্টেন্স গুলোকে আমি কি করছি, একটা নির্দিষ্ট ওয়েভলেংথে এক্সাইট করছি। এই সাবস্টেন্স গুলোকে আমি একটা নির্দিষ্ট ওয়েভলেংথে এক্সাইট করছি। ফাইন, করলাম, তাতে কি করলে আমি অবভিয়াসলি একটা গ্রেটার ওয়েভলেংথে, একটা বেশি ওয়েভলেংথে এগুলো ফ্লুরেট করবে। So these are the properties of fluorophore or fluorochrome. Usually এই নোটটা তো তোমাদের দিয়েই দেবো, সব লেখা আছে, তোমরা এটা পড়লেও বুঝে যাবে, এটাই কিছু ব্যাপারই না। ইউজুয়ালি আমরা যদি ইউভি রেঞ্জে বা নিয়ার ইউভি রেঞ্জে এক্সাইট করি, তখন আমরা ভিজিবল রেঞ্জে কিন্তু ফ্লুরোসেন্সটা দেখতে পাবো। তার কারণ কি, যে দেয়ার ইজ আ সার্টেন এনার্জি লস। এই যে এক্সাইটেশন এবং এমিশন, এর মধ্যে একটা সার্টেন এনার্জি লস কিন্তু আছে, ঠিক আছে? তো একটা 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 এই যে মানে এক্সাইটেশন আর এমিশন, এর মধ্যে কিন্তু একটা টাইম ডিলে আছে। এবার এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, যে এই এক্সাইটেশনটা মানে একটা ভাইব্রেশনাল লেভেলের থেকে আরেকটা ভাইব্রেশনাল লেভেলে যাচ্ছে, তারপর একটা লোয়ার লেভেলে আসছে, রোটেশনাল লেভেলে, সেখান থেকে ফার্দার জাম্প করে গ্রাউন্ড স্টেটে আসছে। কিন্তু এইগুলো বোঝানোর স্কোপ এখন আমার নেই। মানে নর্মাল যেটা আমরা এমিশন স্পেকট্রোস্কোপি দেখি, তার সঙ্গে ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপি, এবং তার সঙ্গে তোমার ফসফোরেসেন্স, এগুলো ডিফারেন্স কি, স্প্রেড কিভাবে হয়, ইন্টারস্টেট কনভার্সন কিভাবে হয়। যদি কেউ ইন্টারেস্টেড থাকে, এর উপর আমার রিসার্চ পেপারস তো আছে, রিসার্চ আর্টিকেলস আছে, তোমরা পড়ে দেখতে পারো স্প্রেডের উপর। আবার পরে একদিন আমরা হয়তো বুঝতে পারি, আপাতত নর্মাল ফেনোমেননটা একটু কিছুই না, ব্যাপারটা একটা টাইম ডিলে হয়। কিন্তু সেই টাইম ডিলেটা তোমার চোখের পক্ষে ডিটেক্ট করা সম্ভব, ফলে তুমি কিন্তু রিয়েল টাইমে জিনিসটা দেখছো, মানে যে টাইমে এক্সাইটেশন হচ্ছে তুমি সেই টাইমে ফ্লুরোসেন্সটা কিন্তু চোখে দেখতে পাচ্ছ। চোখে দেখতে পাচ্ছ মানে দিজ আর হাইলি সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট, মানে অবভিয়াসলি তুমি কম্পিউটার স্ক্রিনেই ওটা দেখবে। হ্যাঁ, তো বাট হ্যাভিং সেড দ্যাট, তুমি চোখেও দেখতে পাবে, কারণ ভিজিবল রেঞ্জে অনেক সময় ফ্লুরোসেন্স হয়। তো দেয়ার ইজ নো রিজন যে, মানে বেশিরভাগ সময় ভিজিবল রেঞ্জে ফ্লুরোসেন্স হয়, দেয়ার ইজ নো রিজন যে তুমি চোখে জিনিসটা দেখতে পাবে, আনলাইক ইলেকট্রন মাইক্রোস্কোপ, ঠিক আছে? তো দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফর ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ। আর এই যে টাইম ডিলেটা, এই টাইম ডিলেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে যে ন্যানো সেকেন্ড রেঞ্জ, সেটা তোমার পক্ষে, তোমার চোখের পক্ষে ন্যানো সেকেন্ড কোনোভাবেই ডিটেক্ট করা সম্ভব নয়, 10⁻⁹ সেকেন্ড। তাহলে ওই টাইম ডিলেটা তুমি বুঝতে পারবে না। তুমি এটাই দেখবে যে যখন তুমি এক্সাইট করছো, সঙ্গে সঙ্গে সেখান থেকে ফ্লুরোসেন্স বেরোচ্ছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, ধরো তুমি
একটা কাউকে ছুঁড়ে দিলে 10 তলায়, সে 10 তলার থেকে 8 তলায় এসে ন্যানো সেকেন্ড থাকলো, তারপর 8 তলার থেকে আবার মাটিতে জাম্প করলো। আবার বলছি, তুমি মাটির থেকে কাউকে একটা ছুঁড়ে মারলে 10 তলায়, সঙ্গে সঙ্গে সে কি হলো, 10 তলার থেকে 8 তলায় এলো, এসে একটু ন্যানো সেকেন্ডের জন্য জিরিয়ে নিয়ে তারপরে 8 তলার থেকে আবার নিচে জাম্প করলো। ফ্লুরোসেন্স ব্যাপারটা হচ্ছে এই, এক্সাইটেশনটা হচ্ছে তাকে ছুঁড়ে দেওয়া মাটির থেকে 10 তলায়, এক্সাইটেশনটা হচ্ছে তাকে ছুঁড়ে দেওয়া মাটির থেকে 10 তলায়, ফ্লুরোসেন্সটা হচ্ছে যখন সে 8 তলার থেকে জাম্প করতে গিয়ে হচ্ছে আবার মাটিতে। তো ফার্স্ট ইজ এক্সাইটেশন, নেক্সট হচ্ছে ফ্লুরোসেন্স এমিশন। কিন্তু দেয়ার ইজ আ slight time delay in the nanosecond range which you definitely cannot detect by your eyes. Okay, so fluorophore, fluorochrome আমরা জানি these are substances which fluoresce when excited by a particular wavelength. এইবার যেটা ব্যাপার হচ্ছে যে এগুলো ইন্ট্রিনসিকও হতে পারে, এক্সট্রিনসিকও হতে পারে। সেগুলো আমরা আসছি। ইন্ট্রিনসিক মানে হচ্ছে যেগুলো একটা 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 ধরো সেলের ভেতরে যেটা অলরেডি এক্সিস্ট করছে, হ্যাঁ, GFP, গ্লিন ফ্লুরোসেন্স প্রোটিন অলরেডি আছে, তো দিস ইজ ইন্ট্রিনসিক। এক্সট্রিনসিক হচ্ছে ধরো তুমি ড্যাপি ড্যাপি দিয়ে দিলে, ড্যাপিটা গিয়ে কিছুতে একটা বাইন্ড করবে, হ্যাঁ, সেই সেই জিনিসটা, বা সাইবার গ্রিন তুমি দিয়ে দিলে, সাইবার গ্রিন গিয়ে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে বাইন্ড করবে, ঠিক আছে। তো এই ধরনের যে ফ্লুরোসেন্স গুলো, এগুলো হচ্ছে এক্সট্রিনসিক ফ্লুরোফোর, যেগুলো তুমি বাইরের থেকে পাঠাচ্ছ। সিমিলারলি একটা জিনিস তুমি ভেবে রাখো, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, ঠিক আছে, দিজ আর ইন্ট্রিনসিক বেসিক্যালি। মানে এই তো তোমার যদি আমি এই টাইরোসিন ট্রিপ্টোফ্যানের যদি আমি ইয়ে ধরতে চাই আর কি, তো তুমি যদি ধরো 275 এ এক্সাইট করো, টাইরোসিন 300 তে কিন্তু এমিট করছে। মানে এটা আমি জাস্ট এমিশন স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে বলছি, নট উইথ রেসপেক্ট টু মাস, উইথ রেসপেক্ট টু ফ্লুরোসেন্স, ঠিক আছে। তো হোয়াট এভার, মানে এই জিনিসটা, বা ট্রিপ্টোফ্যান that emits depending upon its surrounding ground, এই সারাউন্ডিং যে ব্যাকগ্রাউন্ডে আছে, মানে পোলার না হাইড্রোফোবিক কোন এনভায়রনমেন্টে আছে, এটার উপর ডিপেন্ড করে ওর একটা রেঞ্জ অফ এমিশন হয়, ফ্রম 323 টু 345, 323 টু 345, এই জায়গায় কিন্তু ফ্লুরোসেন্স এমিশন হয়। So this tyrosine tryptophan is an intrinsic fluorophore. Okay, now আমরা যেটা বলছি, ধরো আমি আমি একটা প্রোটিন, আমার সেলের একটা সেলের আমি ফ্লুরোসেন্স স্টাডি করতে চাই, সেলের মধ্যে জিএফপি আছে, তো দিস ইজ আ ইন্টেনসিভ ফ্লুরোফোর। বাট আমি বাইরের থেকে একটা ডিএনএ বাইন্ডিং ডাই পাঠালাম, একটা প্রোটিন বাইন্ডিং ডাই পাঠালাম, সে এএনএস which binds to protein, বা সাইটোপ্লাজম which binds to DNA, these are your extrinsic fluorophore, যেটা আমি বাইরের থেকে পাঠিয়ে ট্যাগ করছি আমার সেলের মধ্যে কোন একটা পার্টিকুলার সাবস্টেন্স। ওয়ার্কিং ভেরি সিম্পল। আমাদের একটা লাইট সোর্স আছে এরকম, এই লাইট সোর্সটা ইউজুয়ালি তোমার মার্কারি আর্ক ল্যাম্প বা জেনন ল্যাম্প হয়, কিছু কিছু কেসে লেজারও ব্যবহার করা হয় উন্নত মানের ইয়ের জন্য, তোমার ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপের জন্য। এক্সাইটেশন ফিল্টার, এক্সাইটেশন ফিল্টার মানে কি, যে ধরো তুমি একটা পার্টিকুলার ফ্লুরোফোরকে এক্সাইট করতে চাইছো, একটা পার্টিকুলার ফ্লুরোফোরের এক্সাইটেশন একটা নির্দিষ্ট ওয়েভলেংথ আছে, তো এক্সাইট করতে চাইছো সে 325 ন্যানোমিটারে, 335 325 ন্যানোমিটারে, তাহলে ইট উইল মেক শিওর যে এক্স্যাক্টলি 325 ন্যানোমিটারই কিন্তু পাস করবে। কারণ এই যে লাইট সোর্স, সেটা মার্কারি বা জেনান ল্যাম্প যাই হোক, সেখান থেকে কিন্তু একাধিক ওয়েভলেংথ বেরোচ্ছে, বাট এক্সাইটেশন ফিল্টার মেক শিওর করছে যে স্যাম্পলটা যে নির্দিষ্ট ওয়েভলেংথে এক্সাইটেড হচ্ছে, এখান দিয়ে যেন শুধু সেই ওয়েভলেংথটা পাস করে। তুমি যখনই কোনো ফ্লুরোফোরকে এক্সাইট করবে, you have to have the knowledge regarding the fluorophore. Now this is one of the prerequisites for fluorescence microscopy. তোমার যদি ফ্লুরোফোরের ব্যাপারে নলেজ, এটা তুমি অ্যাডভান্টেজ বলতে পারো, লিমিটেশন বলতে পারো,
তুমি যে ফ্লুরোফোরটা ইউজ করছো তোমার যদি সেটার ব্যাপারে কোনো আইডিয়া না থাকে, দিস এন্টায়ার প্রসেস মেক্স নো সেন্স। কারণ তোমাকে জানতেই হবে তুমি কি ফ্লুরোফোর ইউজ করছো, উইচ ইজ আ কমন সেন্স। কারণ তুমি একটা কিছু দিয়ে যদি ডিএনএ কে বা প্রোটিনকে ফ্লোরোসেন্টলি ট্যাগ করো, তুমি অবভিয়াসলি জানবে যে সেটার এক্সাইটেশন ওয়েভলেন্থটা কত। তো এ নির্দিষ্ট সেই এক্সাইটেশন ওয়েভলেন্থটাই কিন্তু পাস করতে দিচ্ছে টু দা এক্সাইটেশন ফিল্টার। তারপর একটা ডাইক্রোইক মিরর থাকে। কেউ কিছু জিজ্ঞেস করবে? এই ডাইক্রোইক স্যার মিরর, বলছি হ্যাঁ বলো। হ্যাঁ, মানে এটা দিয়ে কি পুরো একদম সেলার মানে ভিতরকার স্ট্রাকচারে দেখা যাবে? মানে ধরুন যে আমি যে ওয়েভলেন্থ লাইটটা ইউজ করছি সেটা কি পুরো পাস থ্রু হবে না এমনি গোটাটাই অ্যাবসর্ব হবে? আচ্ছা আমি আসছি যে লাইফ সেল ইমেজিং করা যাবে কিনা। হ্যাঁ, লাইফ সেল ইমেজিং করা যাবে, অবশ্যই করা যাবে। কিন্তু একটা ব্যাপার, তোমাকে কিন্তু সেলটাকে ফ্লুরোসেন্স চেঞ্জ করতে হবে এবং ফিক্স করতে হবে, নাহলে কিন্তু হবে না। মানে এরকম কোনো টেকনিক নেই যে আচ্ছা, আইল কাম টু দ্যাট। ওকে, বাট ইয়া, টু আনসার ইউর কোয়েশ্চেন, সেলের ভেতরের ডিটেলস, ইয়া, এটা সেলের ভেতরের ডিটেলসই স্পেসিফিক্যালি দেখার জন্য ইউজ করা হয়। ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপির সাহায্যে কখনো কোনো সারফেস বা কিছু দেখা হয় না। হ্যাঁ, এটা সেলের ভেতরে যে কোনো কোষের ভেতরের যে ডিটেলস সেগুলো দেখার জন্যই ব্যবহার করা হয়, এবং লাইট সেল ইমেজিংও পসিবল, অফকোর্স। আচ্ছা, আমি আমি সেগুলো আসবো অবশ্যই। আপাতত এইটুকু বোঝো যে যে নির্দিষ্ট ওয়েভলেংথে, দেখো, একটা ফ্লুরোফোর বা ফ্লুরোক্রোম তখনই ফ্লুরেস করবে যখন সেটাকে একটা নির্দিষ্ট ওয়েভলেংথে এক্সাইট করা হয়। এবার যে কোনো লাইট সোর্সের থেকে তোমার একাধিক ওয়েভলেংথ বেরোচ্ছে, আনলেস ইটস আ ভেরি ভেরি স্পেসিফিক লেজার লাইট সোর্স। কিন্তু এক্সাইটেশন ফিল্টার কি করছে, তার মধ্যে থেকে একটা নির্দিষ্ট ওয়েভলেংথকে পাস থ্রু করতে দিচ্ছে। ডাইক্রোইক মিররের কাজ হচ্ছে ও সেটাকে রিফ্লেক্ট করে স্যাম্পলের ওপর ফেলছে। ফাইন। এবার স্যাম্পলের ওপর, এই স্যাম্পলের মধ্যে ফ্লুরোক্রোম বা ফ্লুরোফোর আছে, সেই ফ্লুরোফোর গুলো এক্সাইট হচ্ছে। এক্সাইট হয়ে তারা কি এমিট করছে? তারা এমিট করছে গিয়ে হচ্ছে ফ্লুরোসেন্ট লাইট। কিন্তু এটা বুঝতে হবে যে ধরো আমি যদি সাইবার গ্রিনের ফ্লুরোসেন্স চাই, ইটস নট নেসেসারি যে এখান থেকে শুধু আমি সাইবার গ্রিনের ফ্লুরোসেন্সই পাচ্ছি। কারণ কিছু অটো ফ্লুরোসেন্স থাকবে, মানে নিজে নিজে ফ্লুরেস করছে। অন্যান্য কিছু মলিকিউল হতে পারে যারা এই ওয়েভলেংথের আশেপাশে কিছু অ্যাবজর্ব করে ফ্লুরেস করছে। আবার বলছি, কিছু অটো ফ্লুরোসেন্স থাকবে, মানে স্যাম্পলের কিছু নিজস্ব ফ্লুরোসেন্স থাকবে, কারণ তার মধ্যে প্রোটিন আছে এবং একাধিক অ্যারোম্যাটিক কম্পাউন্ড আছে। কিছু অ্যারোম্যাটিক অ্যামিনো অ্যাসিডের আমি উদাহরণ দিলাম, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলালানিন, এক্সেট্রা। এই ছাড়াও একটা সেলের মধ্যে একাধিক অ্যারোমেটিক কম্পাউন্ড আছে। ফলে সেইগুলোকে যখন এক্সাইট করা হবে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা একটি নির্দিষ্ট রেঞ্জ অফ তরঙ্গ দৈর্ঘ্যের লাইট দিয়ে, তখন অবশ্যই তারা কিন্তু অটো স্পেসিফিক ফ্লুরোসেন্স দেখাবে না। হয়তো একটা সাইবার স্পেসিফিক ফ্লুরোসেন্স দেখালো, কিন্তু আশেপাশের যে অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো আছে সেগুলো কিছু নিজস্ব ফ্লুরোসেন্সও কিন্তু দেখাবে। আবার মানে যেটাকে আমরা অটোফ্লুরোসেন্স বলছি, কারণ সেলের মধ্যে নিজস্ব এই ধরনের অনেক অ্যারোমেটিক গ্রুপস আছে যারা কিন্তু ফ্লুরেস করবে। এছাড়াও নন স্পেসিফিক কিছু ফ্লুরোসেন্স তুমি দেখতে পাবে। তাছাড়া আর কি আছে, সেইটা হচ্ছে গিয়ে যে তোমার যে লাইটটা দিয়ে তুমি এক্সাইটেশন করেছো সেই লাইটটার অনেকটাই হয়তো পাস, মানে দেখো তুমি যদি এখন ফ্লুরেস করো, তা সেলের মধ্যে তো আমি ধরো সাইবার গ্রিন ডিএনএ কে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কে বাইন্ড করছি। তো সেলের মধ্যে তো শুধুই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ নেই, অনেক ফাঁকা জায়গাও আছে। হ্যাঁ, তো যেখানে ফাঁকা জায়গা সেখানে তো এই এক্সাইটেশন লাইটটা কি হবে, এটা ইউজুয়ালি পাস থ্রু করে যাবে। কিন্তু এরকম অনেক ডেন্স জায়গাও আছে যেখানে কিন্তু সেলের মধ্যে, যেখানে কিন্তু ডিএনএ, মানে সাইবার গ্রিন বাউন্ড ডিএনএ নেই, কিন্তু অন্য কিছু আছে যারা কিন্তু রিফ্লেক্ট করবে এই এক্সাইটেশন লাইটটাকে। এক্সাইটেশন ওয়েভলেংথের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আছে সেটাকে অ্যাবজর্ব কে করবে? সাইবার গ্রিন অ্যাবজর্ব করলো। আশেপাশের কিছু নন স্পেসিফিক
কম্পাউন্ড যারা অ্যারোমেটিক মেবি তারা অ্যাবজর্ব করলো, কিছুটা ফাঁকা জায়গা আছে সেলে সেখান দিয়ে পাস করে গেল, কিছুটা বলা ঠিক না, বেশিরভাগ এক্সাইটেশন লাইটটাই কিন্তু ফাঁকা জায়গা দিয়ে পাস করে গেল। আবার কিছু ডেন্স জায়গা আছে সেলে যার দ্বারা কিন্তু এই এক্সাইটেশন লাইটটা রিফ্লেক্টেড হয়ে গেল। সেলের মধ্যে ফাঁকা জায়গা আছে যেখান দিয়ে এক্সাইটেশন লাইটটা পাস করে গেল, কিছু ডেন্স জায়গা আছে সেলের মধ্যে যেখানে দিয়ে কিন্তু এই এক্সাইটেশন লাইটটা রিফ্লেক্টেড হলো। আর অ্যাবজর্বড হলো কি দিয়ে? অ্যাবজর্বড হলো গিয়ে হচ্ছে মেনলি সাইবার গ্রিড দিয়ে, ডিএনএ বাউন্ড অবস্থায় আছে, এবং কিছু নন স্পেসিফিক অ্যারোমেটিক কম্পাউন্ডও আছে যারাও অ্যাবজর্ব করে। এইবার তাহলে আলটিমেটলি চোখ বা ডিটেক্টরটা কি দেখতে পাচ্ছে? ডিটেক্টরটা দেখতে পাচ্ছে যে যে এক্সাইটেশন ওয়েভলেন্থ গুলো পাস করে গেছে সেগুলোকে দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমার ডিটেক্টর কি দেখতে পাচ্ছে? আমার ডিটেক্টর দেখতে পাচ্ছে গিয়ে হচ্ছে যে রিফ্লেক্টেড এক্সাইটেশন ওয়েভলেন্থ সেইগুলোও কিন্তু ডিটেক্টরের কাছে পৌঁছানোর কথা। যে রিফ্লেক্টেড এক্সাইটেশন ওয়েভলেন্থ যেগুলো রিফ্লেক্ট হয়েছে এই স্যাম্পল থেকে সেগুলোও ডিটেক্টরের কাছে পৌঁছানোর কথা। নেক্সট হচ্ছে যে অটোফ্লুরেসেন্স সেল দেখিয়েছে সেগুলোও পৌঁছানোর কথা, যে নন স্পেসিফিক ফ্লুরেসেন্স সেল দেখিয়েছে সেগুলোও পৌঁছানোর কথা। কিন্তু এই ডাইক্রোইক মিরর এ কিন্তু এর একটা ফাংশন আছে, এ হচ্ছে কিন্তু থিন ফিল্ম সাবস্টেন্স, এ কিন্তু স্পেসিফিক কিছু ওয়েভলেন্থকেই পাস করতে দেবে, স্পেসিফিক কিছু ফ্লুরোসেন্স ওয়েভলেন্থকে পাস করতে দেবে, তাও সব কিন্তু পাস করবে না। আর এমিশন ফিল্টারের ফাইনাল কাজ হচ্ছে গিয়ে যে যে পার্টিকুলার ফ্লুরোসেন্ট লাইটটাকে তুমি দেখতে চাইছো মানে স্পেসিফিক টু সাইবার গ্রিন, ও শুধু সেটাকেই পাস করতে দেবে, ও বাকিগুলোকেও পাস করতে দেবে না। ওকে, সো দিস ইজ দ্য এমিশন ফিল্টার, হচ্ছে ফাইনাল লেভেল অফ ফিল্টারিং। এটার ব্যান্ড পাসটা এমনই যে এটা শুধু যে ফ্লুরোসেন্ট ওয়েভলেন্থটা আমরা দেখতে চাইছি যেটা কাঙ্ক্ষিত, শুধু সেই ফ্লুরোসেন্ট ওয়েভলেন্থটাকেই পাস করতে দেবে। তো এখানে আমরা দেখছি যে একটু তারপরে যাই, মোস্ট সেলুলার কম্পোনেন্টস কালারলেস এন্ড ক্যানট বি ডিস্টিংগুইশড আন্ডার আ মাইক্রোস্কোপ। হ্যাঁ, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপির জন্য যার জন্য এই ফ্লুরোসেন্স স্টেনিংটা করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা ফ্লুরোক্রোম বা ফ্লুরোফোর দিয়ে করে থাকি। তাদের একটা পার্টিকুলার ওয়েভলেন্থে এক্সাইট করলে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থে কিন্তু তারা ফ্লুরেস করে আফটার আ শর্ট ডিলে, হুইচ ইজ নট আওয়ার কনসার্ন। ঠিক আছে, তো এই যে ফ্লুরোফোর গুলো এরা কোন কোন জায়গায় আছে একটা সেলের মধ্যে আমরা কিন্তু খুব ইজিলি ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপির সাহায্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে কিন্তু যেমনি অনেক হায়ার ইন্টেন্সিটি অফ লাইট আমরা ইউজ করছি স্যাম্পলটাকে ইলুমিনেট করার জন্য, তেমনি এটাও ভাবতে হবে যে যদি খুব মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্লুরোফোর থাকে, যে 50টা মলিকিউল সাইবার গ্রিন আছে যেটা ডিএনএ কে বাইন্ড করে, যেটা বল স্ট্যান্ডার্ড ডিএনএ। আবার বলছি মাত্র 50টা মলিকিউল সাইবার গ্রিন আছে যেটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে বাইন্ড করেছে, যেটা অন্য কোনো ভাবেই তোমাদের ডিটেক্ট করা সম্ভব নয়, সেটা কিন্তু আমরা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপির সাহায্যে ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, এবং অবভিয়াসলি এটা বুঝতেই হবে যে একটা এনার্জি লস হয়েছে, ফলে এক্সাইটেশন ওয়েভলেন্থের থেকে এমিশন ওয়েভলেন্থ সবসময় বেশি হবে। ওকে, এটা আমি আশা করি তোমরা জানো যে এনার্জি লস হলে ওয়েভলেন্থ বেড়ে যায়। যাই হোক, যে কথাটা আমি তোমাদের বলছিলাম সেটা হচ্ছে যে এইটা যেমনি খুব হাই ইন্টেন্সিটি লাইট ইউজ করা হয় স্যাম্পলটাকে এলিমিনেট করার জন্য, তেমনি যদি খুব মিনিমাম অ্যামাউন্ট অফ ডিএনএ থাকে, হয়তো 50টা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউল রয়েছে বা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউল এতই কম রয়েছে যেখানে 50টা মাত্র সাইবার গ্রিন বাইন্ড করেছে, স্টিল ইউ উইল বি এবল। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ। ঠিক আছে, the image produced is based on second light source or the emission wavelength আমরা সবাই জানি, ঠিক আছে, of the fluorescence source rather than the light originally used to illuminate or excite the sample. Working আমরা সবাই এতক্ষণ দেখলাম। আচ্ছা, ফর্মে এইখানেই আমি বলছি
এইটা যেটা আমরা স্ট্রাকচারটা দেখলাম যে ডায়াগ্রামটা, দিস ইজ ফর এপিফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ, যেটা আমি বলছি সিম্পল সেটা। কিন্তু এছাড়াও, ও বাবা 10 মিনিট মতো, এছাড়াও কনফোকাল মাইক্রোস্কোপ কিন্তু হয়। কনফোকাল মাইক্রোস্কোপ ব্যাপারটা কিন্তু আবার একটু মানে খটোমটো আছে, কারণ সেখানে একটু অপটিক্যাল সেকশনিং ইউজ করা হয় যাতে এই ফ্লুরোসেন্ট ইমেজের রেজলিউশন বাড়ানো হয়। এইটা আমরা অবশ্যই সময় পাবো এবং সময় পেলে করবো। কিছু আমরা দেখে নিই, কিছু ইমেজেস আমরা দেখে নিই। ঠিক আছে, এই এই ধরনের ইমেজ কিন্তু পাওয়া যায় ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপের সাহায্যে। এই ধরনের ইমেজ কিন্তু আমরা পেয়ে থাকি। হ্যাঁ, কিছু কিছু এখানে ফ্লুরোসেন্স ট্যাগের কিছু উদাহরণ যদি থাকে তো খুব ভালো হয়। ফ্লুরোসেন্স ট্যাগের কিছু উদাহরণ আছে? আচ্ছা, নিশ্চয়ই থাকবে, আছে অবশ্যই। এই যে ফ্লুরোসেন্ট ডাইস বা ফ্লুরোফোর, এখানে তো আমি, এরা মেনলি অ্যারোম্যাটিক বা সাইক্লিক কম্পাউন্ড হয় যার মধ্যে সেভারাল পাই বন্ড হয়। এটা কেন মানে পাই পাই ট্রানজিশন এন পাই ট্রানজিশন এই বোঝাতে গেলে এখন 1 ঘন্টা লাগবে, যে why the optical properties are determined by this pi pi transition or n pi transition, এইসব আমি এখন বোঝাবো না। ব্যাপারটা হচ্ছে যে আমরা মোর ইম্পর্টেন্ট হচ্ছে ধরো এখানে যদি আমি দেখি আহ যে কিছু মেজর ফ্লুরোসেন্ট ডাই যেগুলো ইউজ করা হয়, যেমনি ধরো গিয়ে হচ্ছে নিউক্লিক অ্যাসিড চেন, ড্যাপি, ফয়েস ইউজ করা হচ্ছে, কিংবা ধরো এই ফ্যালোইডিন, এটা অ্যাক্টিন ফাইবারসকে স্টেন করার জন্য ম্যামালিয়ান সেলসে ইউজ করা হচ্ছে। ড্যাপি স্টেনিংটা তো আমি সিলেবাসেও ঢোকাতে বলেছিলাম, আমি জানি না যে ড্যাপি স্টেনিংটা কেন সিলেবাসে ঢোকানো হচ্ছে না, সেই সময় ছিল। এটা নিউক্লিক অ্যাসিড স্টেনিং বাই ড্যাপি, এটা কিন্তু স্বচ্ছন্দে করা যেতে পারে। তো দিস আর সাম কমন ফ্লুরোসেন্ট ডাইস যেগুলো এক্সটার্নাল প্রোপোজ ইউজ করা হয়। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড চেনস লাইক ড্যাপি হয়, ফলোইডিন ইউজ করা হচ্ছে গিয়ে হচ্ছে তোমার ফ্যালোইডিন ইউজ করা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিন ফাইবারসকে স্টেন করার জন্য। যেটা আমি বললাম লাইট সোর্স কি কি হতে পারে, মার্কারি ল্যাম্প, মার্কারি ভেপার ল্যাম্প, জেনন আর্ক ল্যাম্প, এছাড়াও হতে পারে গিয়ে হচ্ছে লেজার কিংবা হাই পাওয়ার এলইডি, ডিপেন্ডিং আপন দা ওয়েভলেংথ ইউ ওয়ান্ট টু চুজ। ঠিক আছে, লেজার্স বা এলইডি এগুলো একটু কমপ্লেক্স ধরনের ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে ইউজ করা হয়, মানে লেজার্স কে বিশেষ করে একটু কমপ্লেক্স ধরনের ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে ইউজ করা হয়। নর্মাল ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপির ক্ষেত্রে আমরা মার্কারি পেপার ল্যাম্প, জেনান আর্ক ল্যাম্প কিংবা এলইডিজি ইউজ করা হয়। এক্সাইটেশন ফিল্টার তোমাদের বুঝিয়েছি, এমন ব্যান্ড পাস থাকে যে অনলি যে এক্সাইটেশন ওয়েভলেন্থ মানে যেটা অ্যাবজর্ব করবে ফ্লুরোফোরটা সেটাকে পাস করতে দেবে। ডাইক্রোইক মিরর, ওখানে যেটা ওই রিফ্লেক্ট করছে লাইটটাকে অন দা স্যাম্পল। আর কি না, থিন ফিল্ম, খুবই অ্যাকিউরেট কালার ফিল্টার, এ কিন্তু সিলেক্টিভলি খুব স্মল রেঞ্জ অফ কালারকে পাস করতে দেবে, খুব স্মল রেঞ্জ অফ কালারকে পাস করতে দেবে, মানে স্যাম্পেলের থেকে যে জিনিসটা এমিট হচ্ছে খুব স্মল রেঞ্জ অফ কালারকে পাস করতে দেবে। ফাইনালি এরপরে আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে এমিশন ফিল্টার। এর ব্যান্ড পাসটা এমন ভাবেই সিলেক্ট করা থাকে যে শুধু ফ্লুরোফোরটা যে ওয়েভলেংথে ফ্লুরেস করবে সেই ওয়েভলেংথটাকেই পাস করতে দেবে। হ্যাঁ, আর এই ধরনের যে অন্যান্য যে ওয়েভলেংথ কে ব্লক করছে, এই একটা হচ্ছে ডাইক্রোইক মিরর ব্লক করছে কারণ এ খুব স্মল রেঞ্জ অফ কালার পাস করতে দিচ্ছে, এবং এমিশন ফিল্টার ব্লক করছে। ফলে ওই স্যাম্পলের থেকে যে ইউভি বা আইআর, ইউভি অবভিয়াসলি আমরা যদি ইউভি তে এক্সাইট করি কিছু ইউভি রিফ্লেক্টেড হবে এবং পাস করবে, এবং আইআর মানে কিছু রেডিয়েশন প্রচুর এনার্জি রিলিজ করার পর আইআর এমিট করবে। আইআর এমিশন তো সবসময় হয়, তুমি যদি একটা বাটি রেখেও চলে যাও সেটাও আইআর এমিট করবে। তো এই এবং অটোফ্লুরোসেন্স, এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু প্রিভেন্ট করা হয়, যার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অসম্ভব ডার্ক থাকে। ঠিক আছে, প্রচন্ড ডার্ক থাকে, আমরা এখানে ইমেজেও দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসম্ভব ডার্ক, যার জন্য কিন্তু এতটা কন্ট্রাস্ট আর কি জেনারেট হচ্ছে বাই ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখানে হচ্ছে লাইভ বায়োলজিক্যাল স্পেসিমেন্টসও ইউজ করা যায়, ফিক্স স্যাম্পলসও ইউজ করা যায়, এবং আজকালকার লাইফ সায়েন্স রিসার্চে খুব কমন, মানে যারা এই ধরনের সেল নিয়ে কাজকর্ম করে দেখা যাবে যে অল্টারনেট রিসার্চ পেপারে
যদি কোনো টেকনিক ইউজ করা হয় ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি ইউজ করা হয়। ঠিক আছে, অ্যাডভান্টেজেস একটা হচ্ছে যে দেখো এইগুলো তোমরা পড়ে নিও, আমি এই নিয়ে আর 5 মিনিট বাকি আছে, বেশি বলবো না, ওই একই কথা। হ্যাঁ, বাট এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে তোমরা ধরো এই যে অ্যাক্টিন ফাইবারের ডায়নামিক, এইটা কিন্তু লাইট সেল ইমেজিং এর ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি দিয়ে খুব সুন্দর স্টাডি করা যায়, যদি তুমি ওই ফালোইডিন দিয়ে অ্যাক্টিন ফাইবারকে আর কি স্টেন করো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে লোকালাইজেশন। ধরো তুমি কোনো প্রোটিনকে স্টেন করেছো গিয়ে হচ্ছে তোমার একটা পার্টিকুলার ফ্লুরোসেন্ট ট্যাগ দিয়ে। ঠিক আছে, এইবার সেই ফ্লুরোসেন্ট প্রোটিনটা কোথায় লোকালাইজ করছে সেলের মধ্যে, সেটাকে কিন্তু তুমি খুব ইজিলি ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি দিয়ে দেখতে পাবে। ধরো তোমার একটা প্রোটিন এক্স আছে, সেই প্রোটিন এক্স এর সাথে তুমি একটা জিএফপি কে ইউজ করে দিয়েছো, আমি ফিউশন প্রোটিন করিয়েছি, তাহলে সেলের কোন কম্পার্টমেন্টের মধ্যে সেই তোমার প্রোটিন এক্সটা লোকালাইজ করছে সেটা কিন্তু তুমি ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপে খুব ইজিলি দেখতে পাবে। যদি তুমি জিএফপি, মানে জিএফপি তো ইউভি ওয়েভলেন্থে এক্সাইটেড হয়, তুমি সেই ইউভি ওয়েভলেন্থে এক্সাইট করবে, জিএফপি ফ্লুরোস করবে, এবার গ্রিন ফ্লুরোসেন্স প্রোটিন বা জিএফপি ফ্লুরোসেন্সটা তুমি দেখতে পাচ্ছ, এবং সাবসিকুয়েন্টলি তুমি বুঝতে পারছো সেলের কোন জায়গায় তোমার প্রোটিন এক্সটা যেটা জিএফপির সঙ্গে ফিউজ করা হয়েছে লোকালাইজ। এইগুলো কিভাবে স্টাডি খুব ভালো করা যায় জানো তো? কোলোকালাইজেশন তুমি স্টাডি করছো। ধরো তুমি তোমার নিউক্লিক অ্যাসিডকে একটা রেড ফ্লুরোসেন্স কিছু একটা দিয়েছো যেটা তোমার ডিএনএ কে বাইন্ড করছে, রেড ফ্লুরোফোর, আর তুমি তোমার প্রোটিন অফ ইন্টারেস্টকে জিএফপি দিয়ে ট্যাগ করেছো, তাহলে গ্রিন ফ্লুরোফোর। তাহলে দেখা যাচ্ছে যদি তুমি ইয়েলো ফ্লুরোসেন্স পাও, তার মানে তোমার যেখানে ডিএনএ আছে, মানে রেড ফ্লুরোফোর দিয়ে বাইন্ড করছে, তোমার প্রোটিনটাও কিন্তু সেই সেম জায়গায় ফ্লো লোকালাইজ করছে, যার জন্য রেড আর গ্রিন মিলিয়ে তুমি ইয়েলো ফ্লুরোসেন্স দেখতে পাচ্ছ, যার জন্য রেড আর গ্রিন মিলিয়ে তুমি ইয়েলো ফ্লুরোসেন্স দেখতে পাচ্ছ। সেখান থেকে কিন্তু তুমি বলতে পারো তোমার ওই প্রোটিন এক্সটা মেবি আর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, কারণ ওটার সঙ্গে গ্রিন ফ্লুরোসেন্স প্রোটিন আছে, আর তুমি ডিএনএটাকে রেড ফ্লুরোফোর দিয়ে ট্যাগ করে দিয়েছো। এবার তুমি যদি কোথাও দেখতে পাও যে রেড ফ্লুরোফোর আর গ্রিন ফ্লুরোফোর আলাদা, তার মানে ওই ওই তোমার প্রোটিন এক্সটা ডিএনএ তে কোথাও গিয়ে বাইন্ড করছে না, কিন্তু একই জায়গায় যদি বাইন্ড করে তুমি কিন্তু একটা ইয়েলো ফ্লুরোসেন্স দেখতে পাবে, যেটা বলতে পারছে মেবি তোমার প্রোটিনটা হচ্ছে গিয়ে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। তো এই ধরনের কিন্তু খুব, যেটা বললাম যে সাইটোস্কেলিটন ডায়নামিক, ঠিক আছে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করা যায়। লাইট সেল ইমেজিং এর জন্য একটা অত্যন্ত ভালো টেকনিক। এবার লাইট সেল ইমেজিং এর ক্ষেত্রে তাহলে এই যে যেটা বললাম যে প্রোটিন এক্স একটা সেলের মধ্যে কোথায় মুভ করছে, তুমি প্রোটিন এক্স কে ইয়ে করে দিয়েছো, ট্যাগ করে দিয়েছো তোমার ইয়ে দিয়ে, কারণ এইটা বুঝতে হবে যে ডিসটরশন কিন্তু অতটা হয় না, তোমার প্রোটিন এক্স এর সাথে তুমি ক্লোনিং এর সময় ফিউজ করে দিয়েছো জিএফপি কে, যার জন্য তুমি ডিসটরশন দেখতে পাচ্ছ, সেটাতে কিন্তু লাইট সেলের কোনো ক্ষতি হচ্ছে না। বাট তুমি যদি ওই টোটাল জিনিসটাকে, হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড HCl দিয়ে ভাঙো, তারপর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে স্টেন গুলে সেই স্টেনটাকে দিয়ে ধরো তুমি স্টেন করলে নিউক্লিক অ্যাসিডকে, তখন কিন্তু সেইটা 12টা বেজে যাবে, কারণ তুমি যখন একটা ফ্লুরোফোর দিয়ে ট্যাগ করছো আর একদমই সময় নেই, সেটা একটা অন্য জিনিস। আর তুমি অতগুলো কেমিক্যাল মডিফিকেশন করছো, like you are using HCl, you are using acetic acid or acetone to for the penetration or for the binding of the skin, that distorts your skin. বাট লাস্ট যে জিনিসটা তোমাদের বলবো, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, এগুলো তোমরা পড়ে নেবে, এটার কয়েকটা সমস্যা আছে। সেটা হচ্ছে কনস্ট্যান্ট একটা ইউভি এক্সপোজারের জন্য কিন্তু একটু সমস্যা হয়, যেটা হচ্ছে গিয়ে ফটো ব্লিচিং। হ্যাঁ, আর এটা কি দেখে নেবে, আরেকটা যেটা হচ্ছে যে একটা টক্সিসিটি কিন্তু জেনারেটেড হয় এই সেলস এর মধ্যে, কারণ এই 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 যে ফ্লুরোফোর গুলো, দিস আর অ্যারোমেটিক কম্পাউন্ড, যেটা আমি আরেকটু ডিটেলসে বলতাম, বাট এখন তোমরা দেখে নেবে, এই ফ্লুরোসেন্ট মলিকিউল গুলো যখনই এক্সাইটেড হচ্ছে, এদের কিন্তু একটা টেন্ডেন্সি আছে রিঅ্যাক্টিভ কেমিক্যাল স্পিসিস তৈরি করা। ঠিক আছে, তো
সেইটা কিন্তু সেলিউলার ড্যামেজ করছে, ঠিক আছে। আর এই ফটো ব্লিচিংটাও সিমিলার কারণে হচ্ছে, কারণ একটা কেমিক্যাল ড্যামেজ হচ্ছে ডিউ টু